হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7-এ পড়ছো, আজকে তাদেরকে আমি ভূগোলের যে তোমাদের পঞ্চম অধ্যায় রয়েছে নদী চ্যাপ্টার, সেখান থেকে আজকে আমি বলে দেবো তোমাদের টেক্সট বুক থেকে কি কি পড়বে এবং কি কি পড়বে না। ঠিক আছে, তো দেখা যাক তোমাদের টেক্সট বুকে কি কি রয়েছে সেটা ভালো করে দেখো, তারপর তোমাদের আমি আলাদা করে আরেকটা সাজেশন ভিডিওতে তোমাদের নদী থেকে কি কি প্রশ্ন হয় বলে দেবো। আজকে তোমাদের টেক্সট বুক থেকে আমি বলবো, তাই প্রত্যেকে আমার এই ভিডিও চলাকালীন টেক্সট বুক খুলে বসো এবং দেখে নাও কি কি তোমাদের করতে হবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষাতে কিন্তু নদী অধ্যায়টা রয়েছে। ওকে, এর আগে চ্যাপ্টার রয়েছে ভূমিরূপটা তোমাদের দেওয়া আছে অলরেডি। তোমরা যদি না দেখে থাকো বা নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলে সেই ক্লাস 7 প্লেলিস্ট ফলো করবে, সেখানে ভূগোল কেন, ভূগোলের পাশাপাশি অন্যান্য সমস্ত সাবজেক্টের ভিডিও দেওয়া রয়েছে, অবশ্যই কিন্তু এসে দেখে নিও। তো আজকে তোমাদের সামনে নদী কিন্তু আমরা আলোচনা করছি। চলে এসো তার পরের পাতাতে। প্রথম পাতাতে সেরকম কিছুই নেই, যদি পড়তে চাও পড়তে পারো, সেখানে যা রিডিং পড়ে নিয়েই হবে। ইম্পর্টেন্ট তথ্য রয়েছে তার পরের পাতা থেকে। দেখো কি রয়েছে, নদী যেখানে সৃষ্টি হয় সেই জায়গাকে নদীর উৎস বলে। এই তথ্যটা ভালো করে মনে রাখবে। নদী যেখানে সৃষ্টি হয় সেই জায়গাকেই নদীর উৎস বলে। সাধারণত পাহাড়, পর্বত বা মালভূমির মতো কোনো উঁচু জায়গায় নদীর উৎপত্তি বা সৃষ্টি হয়। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে ভারতের প্রধান নদী গঙ্গার উৎপত্তি হয়েছে। তাহলে এখানে কিন্তু দুটো প্রশ্ন পেলাম। নদীর উৎস বলতে কি বোঝো, গঙ্গা নদীর উৎস কোথায়? ঠিক আছে, যেখানে গিয়ে নদী শেষ হয়, অর্থাৎ নদী যে কোনো সাগর, উপসাগর, হ্রদ বা জলাশয় বা অন্য কোনো নদী থেকে যেখানে মেশে সেই জায়গাটাকে বলছে নদীর মোহনা। অর্থাৎ যেখানে গিয়ে নদী মিশছে সেই জায়গাটাকে বলছে নদীর মোহনা। বোঝা গেল? তাহলে গঙ্গা নদীর মোহনা কোথায়, প্রশ্ন তোমাদের আসতেই পারে। গঙ্গা নদীর মোহনা হচ্ছে বঙ্গোপসাগর। মনে থাকবে, গঙ্গা নদী কিন্তু বঙ্গোপসাগরে গিয়ে মিশছে। ওকে, এবার যদি আমাদের প্রশ্ন আসে, নদী কি? নদী হলো স্বাভাবিক প্রবহমান জলধারা, যা অভিকর্ষে টানে ভূমির ঢাল অনুসারে উৎস থেকে মোহনার দিকে বয়ে চলে। ঠিক আছে, তাহলে একটা প্রশ্ন পেলে, তাহলে এইটুকু জায়গার মধ্যে কতগুলো প্রশ্ন আমরা পেয়ে গেলাম। এইগুলোই খাতায় ছোট ছোট করে নোট করতে থাকো। এইগুলো যদি করো, এর বাইরে তোমাদের কিছু পড়তে হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে, পড়বে ব্যাস। ঠিক তার নিচে চলে এসো, দেখো রয়েছে একটা চার্ট। সেই চার্টের মধ্যে কিছু নদীর নাম, কোন মহাদেশে অবস্থিত, তাদের দৈর্ঘ্য, এই চারটা একবার পড়বে। ঠিক আছে, নীল নদ, আমাজন, ইয়াংসি, মিসিসিপি, মিসৌরি, মার্ডার্লিং, ভলগা। তো এগুলো হচ্ছে আমাদের পৃথিবীর অন্যান্য জায়গায় এই নদীগুলো দেখতে পাওয়া যায়। ঠিক আছে, অর্থাৎ বিভিন্ন মহাদেশের নদীগুলোর কথা এখানে বলছে। ওকে, দেখে নিলে এটুকুই পড়বে, বাদ বাকিগুলো জাস্ট একবার রিডিং। ইম্পর্টেন্ট তথ্য যেগুলো সেগুলো তো তোমাদের বলে দিলাম এই পাতায় কি কি হবে। তোমাদের টেক্সট বুক খুলে কিন্তু সেখানে একবার নোট করে রেখো। চলে এসো তার পরের পাতায়। দেখো রয়েছে ধারণ অববাহিকা বলতে কি বোঝো, এটি ইম্পর্টেন্ট। আর রয়েছে জলবিভাজিকা বলতে কি বোঝো, এটি ইম্পর্টেন্ট। দুটো প্রশ্ন এখানে রয়েছে। তো দেখো, ধারণ অববাহিকা বলতে কি বোঝো। তোমরা হই আর চয়ে যে গল্পটা পড়লে, ওটা আসলে নদীর ধারণ অববাহিকাই গল্প। অর্থাৎ কি, পর্বতের বরফ গলা জল বা বৃষ্টির জল অসংখ্য ছোট ছোট জলধারার মাধ্যমে বয়ে বড় বড় নদী তৈরি করছে। এই জলধারা সহ মূল নদীটি যে অঞ্চলের দ্বারা জল সৃষ্টি, মানে যে অঞ্চলে জল দ্বারা সৃষ্টি, সেই অঞ্চলটি বলা হয় ওই নদীটির ধারণ অববাহিকা। ঠিক ছবিটা দেখতে পাচ্ছ, ঠিক এইরকম। অর্থাৎ বলতে চাইছে, পর্বতের বরফ গলা জল বা বৃষ্টির জল অসংখ্য ছোট ছোট জলধারার মাধ্যমে বয়ে বড় নদী তৈরি করে, তাই তো? এই জলধারা সহ মূল নদীটি যে অঞ্চলের জলধারা সৃষ্টি, সেই অঞ্চলটি হলো, মানে যেই অঞ্চলের জল দ্বারা সৃষ্টি সেই অঞ্চলটি হলো ওই নদীটির ধারণ অববাহিকা। অর্থাৎ যে অঞ্চল দিয়ে বয়ে গেছে সেই অঞ্চলটিকেই বলবো আমি ধারণ অববাহিকা। বোঝা গেল? আর ডান দিকে রয়েছে কি, জলবিভাজিকা। এটা কি না, জলবিভাজিকা বলতে বোঝায় উঁচু পাহাড়ি অঞ্চলে যখন বৃষ্টি হয়, সেই বৃষ্টির জল ভূমির ঢাল বরাবর বিভিন্ন দিকে বয়ে যায়। অর্থাৎ সেটা কিন্তু একদিক দিয়ে যাবে না, সে চতুর্দিক দিয়ে যেতে পারে। অর্থাৎ কোনো পাহাড়ের চূড়ার অংশটা বৃষ্টির জলকে বিভিন্ন দিকে ভাগ করে বা বিভাজন করে, তাকেই বলা হচ্ছে জলবিভাজিকা। অর্থাৎ পাহাড়ের চূড়াটা তো ওপর দিকে সুচালো হয়, তো সেখান থেকে যদি জলধারা নেমে আসে তখন কি একদিকে পড়বে না, 3-4 দিক দিয়েও পড়তে পারে। তো সেই জায়গাটাকে বলছে বিভাজন, অর্থাৎ জলবিভাজিকা। জলবিভাজিকার বিভিন্ন দিকে বয়ে যাওয়া জল একাধিক ছোট ছোট জলধারার মধ্যে দিয়ে বয়ে গিয়ে মিলিত নদী, এটা মূল নদী কি হয়, তৈরি হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তো এই দুটো প্রশ্ন তোমার মার্ক করো। ধারণ অববাহিকা বলতে কি বোঝো আর জলবিভাজিকা বলতে কি বোঝো, করবে। ঠিক আছে, এরপর চলে এসো উপনদী বলতে কি বোঝো। উপনদী অর্থাৎ যে সমস্ত ছোট ছোট জলধারাগুলো মূল নদীর সঙ্গে মিশছে সেইগুলোকে বলা হচ্ছে মূল নদীর উপনদী। তার পরের পাতায় চলে এসে দেখো রয়েছে উপনদী বলতে কি বোঝো। উৎস থেকে সৃষ্টি হয়ে কোনো নদী যখন অন্য কোনো নদীতে এসে মেশে, তখন তাকে ওই নদীটির উপনদী বলে। এগুলো ইম্পর্টেন্ট কিন্তু, যেমন যমুনা, গোমতী, ঘরঘরা, কোশি, গণ্ডক, এগুলো সমস্ত কিন্তু এগুলো সব গঙ্গা নদীর উপনদী। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, উপনদী বলতে কি বোঝো, গঙ্গা নদীর উপনদীর কিছু নাম লেখো বা কয়েকটা উপনদীর নাম লেখো, আসবে।
শাখা নদী বলতে কি বোঝো? গঙ্গা নদীর প্রধান শাখা নদীর নাম কি? সেটি হচ্ছে ভাগীরথী, হুগলি। অর্থাৎ মূল নদী থেকে যে সমস্ত নদী শাখার মতো বেরিয়ে গিয়ে অন্য কোথাও গিয়ে মিশে তাদের বলা হয় শাখা নদী। বোঝা গেল? এগুলো ভালো করে নোট ডাউন করবে। তারপর চলো সব পিকলুর ডায়েরিতে কি রয়েছে। উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাতের মধ্যে দিয়ে নদী প্রবাহিত হয় তাকে নদীর উপত্যকা বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নদী অববাহিকা বলতে কি বোঝো? নদী তার উপনদী ও শাখা নদী সহ উৎস থেকে মোহনা পর্যন্ত যে অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয় সেই বিস্তীর্ণ ভূমিভাগকেই বলা হয় নদী অববাহিকা। দোয়াব বলতে কি বোঝায়? একই নদী অববাহিকার পাশাপাশি প্রবাহিত দুটো নদীর মধ্যবর্তী স্থানকে বলা হয় দোয়াব। দোয়াব কথার অর্থটা পরীক্ষাতে আসে এবং ভারতের গঙ্গা ও যমুনা নদীর দোয়াব অংশে আগ্রা ও এলাহাবাদ প্রভৃতি শহর কিন্তু অবস্থিত। এই ছোট ছোট টুকরো টুকরো জিনিসগুলো এগুলো নোট করবে, ঠিক আছে? এই ছোট ছোট ব্যাপার থেকে তোমাদের কিন্তু শর্ট কোয়েশ্চেন আসবে, এগুলো ভালো করে করবে। অন্তর্বাহী নদী বলতে কি বোঝো? যে নদী কোনো দেশের মধ্যে দিয়ে বা কোনো দেশের মধ্যে উৎপন্ন হয়ে সেই দেশের মধ্যেই কোনো হ্রদ বা জলাশয় গিয়ে মেশে তাকে অন্তর্বাহী নদী, অর্থাৎ দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে তাকে বলা হয় অন্তর্বাহী নদী। যেমন ভারতের লুনি, রাশিয়ার আমদরিয়ার অন্তর্বাহী নদী এগুলো, ঠিক আছে? আর আন্তর্জাতিক নদী কোনগুলো? যেগুলো যে নদী একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, অর্থাৎ এক দেশ থেকে উৎপন্ন হয়ে আরেক দেশের উপর দিয়ে চলে গেছে, সেই নদীগুলোকে বলা হয় ইন্টারন্যাশনাল নদী অথবা আন্তর্জাতিক নদী। যেমন সিন্ধু, ব্রহ্মপুত্র, ইউরোপের রাইন, দানিউব এগুলো, ঠিক আছে? তাহলে এই ছোট ছোট নাম যেগুলো আমরা পড়লাম তার সঙ্গে যে নদীগুলো রয়েছে তার উদাহরণ, এগুলো প্রত্যেকটা ভালো করে দেখবে। তাহলে এই এক একটা পাতাতে দেখছো কত প্রশ্ন, আমি যেগুলো তোমাদের সামনে তুলে ধরছি এগুলো প্রত্যেকটা ভালো করে কিন্তু দেখে রেখো। চলে তার পরের পাতা দেখো, রয়েছে নিত্যবহ নদী বলতে কি বোঝো, অনিত্যবহ নদী বলতে কি বোঝো। এদের পার্থক্য পরীক্ষাতে আসে, এখান থেকে তোমাদের পার্থক্য তৈরি হয়ে যাবে। যেসব নদীতে সারা বছর জল থাকে সেগুলোকেই বলা হয় বিশেষ করে নিত্যবহ নদী, আর যেসব নদীতে সারা বছর জল থাকে না সেইগুলোকে বলা হয় অনিত্যবহ নদী। এই উদাহরণগুলো মনে রাখবে। উদাহরণ বাঁকুড়ার গন্ধেশ্বরী হচ্ছে অনিত্যবহ নদী, আর নিত্যবহ বলতে যেগুলো সারা বছর জল থাকে সেটা হচ্ছে গঙ্গা নদী, ঠিক আছে? তো এগুলো তোমাদের কিন্তু পড়তে হবে, ইম্পর্টেন্ট তথ্য এটা বইয়ে মার্ক করে রাখো যে নিত্যবহ অনিত্যবহ নদী বলতে কি বোঝো, এদের পার্থক্য কি করবে। তারপরের পাতা চলে নদী কি কি কাজ করে। বড় প্রশ্ন 5 নম্বর জন্য আসবে এটি। নদীর কাজ বলতে কি বোঝো? নদীর 3টে কাজ, ক্ষয় কাজ, বহন কাজ, সঞ্চয় কাজ। উৎস অর্থাৎ যেখানে নদী সৃষ্টি হচ্ছে সেইখানে নদী কিন্তু ক্ষয় কাজ করে। মিডিলে অর্থাৎ যেখান থেকে নদী বয়ে যাচ্ছে সেখানে বহন কাজ হয়, আর একদম যেখানে গিয়ে মেশে অর্থাৎ মোহনা অঞ্চল সেখানে কিন্তু সঞ্চয় কাজ হয়। তো এটা ভালো করে পড়লেই বুঝতে পারবে নদীর কাজ কি কি রয়েছে, ঠিক আছে? তোমাদের আজকে আমি নদীর কাজ পর্যন্তই পড়াবো, এর পরের পার্টে আমি তারপর থেকে পড়াবো, ঠিক আছে? না হলে পড়াটা ভালো করে বুঝতে পারবে না। এরপরে যেটা রয়েছে সেটা নদীর যে উৎস, সেই অঞ্চলে কি উচ্চ প্রবাহ, মধ্য প্রবাহ এবং নিম্ন প্রবাহ যে গতি রয়েছে সেই গতি অনুসারে আমাদের কিন্তু কাজগুলো আরো ডিটেলসে পড়তে হবে। তো আজকে তোমাদের আমি এই পর্যন্তই পড়ালাম, আশা করি বুঝতে পারলে কি কি প্রশ্ন এখানে আমরা পেলাম। যে কটা প্রশ্ন এই পর্যন্ত আমরা পেলাম সে কটা প্রশ্ন কিন্তু প্রত্যেকেই খাতায় নোট ডাউন করবে, তাহলে কিন্তু তোমাদের পড়াটা ভালো করে হবে। আর হ্যাঁ, বইটা যদি ভালো করে পড়ো, এক্সট্রা কোনো বই পড়া দরকার নেই, আশা করি বুঝতে পারলে। তাহলে আজকের এই পার্ট 1 আমি এই পর্যন্তই পড়ালাম, পার্ট 2 এর পর থেকে আমি পড়াবো, ঠিক আছে? তো কেমন লাগলো পড়াটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও যত পারো।